बंगाल की चुनावी जो आदतें फैली हुई है उसमें बदलाव आना चाहिए। आज जब भाजपा जीती है, बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। मेरी सभी राजनीतिक दलों के कार्यकर्ताओं से अपील है, आइए हिंसा के इस अंतहीन चक्र को हमेशा के लिए खत्म करें। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। বিধানসভা ভোটের ফল সামনে আসতেই গত ৪ঠা মে সন্ধ্যার এই রাজকীয় ভাষণটা মনে আছে তো? দিল্লিতে দলের সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন, এবার রাজনীতির ময়দান থেকে প্রতিশোধের মানসিকতা পুরোপুরি উপড়ে ফেলার সময় এসেছে। আমাদের পরিবর্তনের রাজনীতি করতে হবে, প্রতিশোধের নয়। নির্বাচনী প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারে ভয় আউট হবে আর ভরসা ইন হবে। কিন্তু আজ বাংলার মাটিকে সাক্ষী রেখে মেরুদণ্ড সোজা করে একটা প্রশ্ন করা যাক, কোথায় গেল সেই ভরসা? আর কারাই বা আজ ক্ষমতার দম্ভে রাজপথে ভয়ের হোলি খেলা খেলছে? বিদায়ী শাসক দলের উপর এমন বর্বরোচিত পৈশাচিক এবং সুপরিকল্পিত হামলার ঘটনা সাম্প্রতিক ভারতের ইতিহাসে আর কোনো রাজ্যে ঘটেনি, যা আজ প্রতিদিন রুটিন করে নামিয়ে আনা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। মুখের বুলি যেখানে রামরাজ্যের, মাঠের রাজনীতি সেখানে আজ আক্ষরিক অর্থেই জঙ্গল রাজের। ভয় আউট হওয়া তো দূরের কথা, মারদাঙ্গা আর ভয়ের যুগলবন্দিতে গোটা বাংলার গণতন্ত্র এই মুহূর্তে আইসিইউতে ছটফট করছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। বাংলায় এখন যা চলছে তাকে আর যাই হোক রাজনীতি বলা যায় না, এটা স্রেফ রক্তের হোলি খেলা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে যে স্তরের রাজনৈতিক হিংসা দেখা যাচ্ছে, দেশের ইতিহাসে এর কোনো নজির নেই। বেছে বেছে বিরোধী নেতাদের উপর হামলা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে, আর বহু এলাকায় তো প্রকাশ্যই বুলডোজার চালানো হচ্ছে। ঘর বাড়ি, দলীয় অফিস সমস্ত গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। বাস্তব চিত্রটা বুঝতে গত দুদিনের দুটো ঘটনাই যথেষ্ট। গত শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা হলো। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একাধিক ছবি প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, অভিষেকের উপর হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, একেবারে সুপরিকল্পিত ষড়যন্ত্র। অভিষেকের উপর হামলার 12 ঘন্টা কাটতে না কাটতেই গতকাল টার্গেট করা হলো তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের উপস্থিতিতেই গুন্ডারা তার উপর প্রাণঘাতী হামলা করলো। স্রেফ অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন। যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখন সেখানে রাইফেলধারী পুলিশ মোতায়েন ছিল। প্রচুর সংখ্যক পুলিশ থাকা সত্ত্বেও প্রকাশ্যেই কল্যাণবাবুকে লক্ষ্য করে পাথর ছোড়া হলো। একটা গুন্ডা সরাসরি তার মাথা লক্ষ্য করে আঘাত করলো। তিনি রক্তাক্ত হলেন, মাটিতে পড়ে যেতে লাগলেন। আর পুলিশ তারা স্রেফ দাঁড়িয়ে তামাশা দেখল। চোখের সামনে দিয়ে হামলাকারীরা চম্পট দিল, পুলিশ একটা আঙুলও তুলল না। একই চিত্রনাট্য অভিষেকের হামলার ক্ষেত্রেও। ভিডিওতে হলুদ শার্ট পরা যে ছেলেটিকে লক্ষ্য করা গেছে, যাকে দেখে স্পষ্টতই কোনো পেশাদার অপরাধী মনে হচ্ছে, তাকে পুলিশ এখনো পর্যন্ত স্পর্শ করেনি। তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি এবং প্রমাণ প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে অভিষেকের উপর হামলায় সরাসরি বিজেপির কর্মীরা জড়িত। এমনকি এমন কিছু মহিলার ছবিও সামনে এসেছে যাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা গেছে। বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল এক্সে লিখেছেন, যে ছেলেটি পাথর ছুঁড়ল তাকে ধরা হলো না, কোনো নিরপেক্ষ তদন্তের বালাই নেই। উল্টে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা নাকি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলেন। উত্তরপ্রদেশের বুলডোজার মডেলের কথা আপনারা সবাই জানেন, কিন্তু আজ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ানো যাক। এই মুহূর্তে বাংলার মাটিতে যোগী আদিত্যনাথের রাজ্যের চেয়েও বেশি গতিতে বুলডোজার চলছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন? বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট বলছে এই বুলডোজার নীতি বেছে বেছে নামানো হচ্ছে রাজ্যের সংখ্যালঘু এবং দলিত বঞ্চিত গরিব মানুষগুলোর ওপর। তৃণমূল কংগ্রেসের ছোট মাঝারি নেতা এবং কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। শুধু গ্রেফতার নয়, তাদের যেভাবে চরমতম অসম্মান এবং হেনস্থা করা হচ্ছে তা সভ্য সমাজকে লজ্জিত করে। বিভিন্ন সূত্র থেকে মারাত্মক সব খবর এবং ভিডিও সামনে আসছে। বন্দীদের পোশাক কেড়ে নিয়ে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে।
ভিডিওগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ ইচ্ছা করেই এগুলো জনসমক্ষে আনছে। তারা সাধারণ মানুষকে একটা প্রচ্ছন্নে ভয়ের চরম বার্তা দিতে চাইছে। তারা যেন বলতে চাইছে, আমরা তোমাদের বাড়ি যেমন বুলডোজার দিয়ে গুঁড়ি দিতে পারি, তেমনি তোমাদের এভাবে নগ্ন করে রাস্তায় ঘোরাতেও পারি। সাধারণত কোনো রাজ্যে যখন সরকার স্বৈরাচারী হয়ে ওঠে তখন মানুষ কার কাছে যায়? কেন্দ্রের কাছে হস্তক্ষেপের দাবি জানায়, আশা করে সিআরপিএফ এর মতন কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেবে, অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে। তৃণমূল থেকে শুরু করে বামপন্থী এবং অন্যান্য বিরোধী দল আজ সবার মুখে একটাই হাহাকার, মানুষ যদি সুবিচার চায় তবে কোন দরজায় গিয়ে কড়া নাড়বে? শুধু পুলিশ নয়, ভুল বদলেছে কলকাতার তথাকথিত প্রগতিশীল সংবাদ মাধ্যমও। আমরাও তথ্যনিষ্ঠ খবর জানতে চেয়েছি যে আসলে ঠিক কি ঘটেছে। সত্যি কি নির্বিচারে বুলডোজার চলছে? সত্যি কি থানায় আটকে রেখে মানুষকে এইভাবে নগ্ন করে ঘোরানো হচ্ছে? সত্যিটা কি? কিন্তু বদলে পেয়েছি অদ্ভুত এক নিস্তব্ধতা। সবাই আতঙ্কে সিটিয়ে রয়েছেন। কে বলবে সেই সত্যিটা? এর মধ্যেও কিছু নির্ভীক প্রবীণ সাংবাদিক আমাদের কিছু ফুটেজ দেখিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে পরিকল্পিতভাবে পাথর ছোড়া হলো, তার হেলমেট টেনে খুলে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা হলো, সেটা আর যাই হোক জনরোষের বহিঃপ্রকাশ ছিল না। শুনলে হাসবেন, পুলিশ যাদের ধরেছে তারা নাকি খোদ তৃণমূলেরই সমর্থক। তাহলে আসল অপরাধীরা কোথায়? স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, হলুদ শার্ট পরা ওই ছেলেটি যে একেবারে নিশানা করে পাথর ছুটছিল, যদি হেলমেটের লোহার রিংটা আটকে না দিত তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ আইসিইউতে থাকতে হতো। কিন্তু এই আসল হামলাকারী আজও গায়েব। ঘটনার আরও গভীরে যাওয়া যাক। একাধিক টিভি চ্যানেলে যে মহিলাকে খুব হাইলাইট করেছিল, যিনি সবচেয়ে বেশি চিৎকার করছিলেন এবং অভিষেকের দিকে ডিম ছুটছিলেন, তার আসল পরিচয় কি? তৃণমূল এক্সের ছবি পোস্ট করে দেখিয়েছে সেই মহিলার সাথে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি রয়েছে। শুধু শাহ একাই নন, বিজেপির আরও অনেক বড় নেতার সাথে ওই মহিলার ওঠা বসার প্রমাণ মিলেছে। ঘটনার সিসিটিভি এবং ভিডিও ফুটেজগুলো ভালো করে লক্ষ্য করলে শিউরে উঠতে হয়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যান তখন সেখানে রাজ্য পুলিশ ছিল, রাইফেলধারী বাহিনী ছিল, এমনকি আধা সামরিক বাহিনীও মোতায়েন ছিল। কিন্তু আসল নাটক শুরু হলো তিনি যখন স্কুটারে চেপে ওখান থেকে বেরোতে গেলেন। হঠাৎ স্কুটারটিকে আটকানো হলো, শুরু হলো তুমুল পাথর বৃষ্টি। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট জায়গায় আগে থেকে কিছু বিজেপি সমর্থক মহিলাকে জড়ো করে রাখা হয়েছিল এবং তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ডিম। আপনারাই সিদ্ধান্ত নিন যে এটা কি তাৎক্ষণিক হামলা নাকি পরিকল্পিত। স্কুটার আটকানো, নেতার হেলমেট ধরে টানাটানি, মাটিতে ফেলে দেওয়া, একদিক থেকে মহিলাদের ডিম ছোড়া আর অন্যদিক থেকে পেশাদার পাথরবাজদের চড়াও হওয়া, পুরোটা একটা নিখুঁত এবং পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য। এই দাবি শুধু তৃণমূলের একারই নয়, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই হামলা আরএসএস এবং বিজেপির যৌথ উদ্যোগে তৈরি একটা ব্লু প্রিন্ট। রাজনৈতিক সমীকরণটা বুঝুন, তৃণমূলের গ্রাফ যখন নামছে এবং বামপন্থীদের সমর্থন কিছুটা বাড়ছিল, তখনই রাজনৈতিক লাইমলাইট ধরে রাখতে এবং মেরুকরণ তীব্র করতে এই সুপরিকল্পিত হামলা চালানো হলো। ডিজিটাল মিডিয়া এবং ফেসবুক লাইভের ফুটেজগুলো আজ সবার সামনে। দেখা যাচ্ছে দুপুরের দিকে ওই মহিলারা এক জায়গায় খাওয়া দাওয়া সারছেন, তারপর তাদের হাতে ডিমের প্যাকেট সাপ্লাই করা হচ্ছে। যদি সাধারণ মানুষের ক্ষোভই হতো তবে তারা বড় জোর কালো পতাকা দেখাতেন, চোর চোর স্লোগান দিতেন। কিন্তু এখানে লক্ষ্য ছিল অভিষেকের দেহ। আর যে মহিলারা পরে ক্যামেরার সামনে এসে ক্ষোভের বাইট দিচ্ছিলেন তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটলেই দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাদের হাসি মুখের ছবি। তবে আজ যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি বিচলিত করছে তা হলো মানবাধিকারের চরম লঙ্ঘন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, এক দল অন্য দলের বিরোধিতা করতেই পারে, কিন্তু ক্ষমতার জোরে বিরোধী দলের ছোট মাঝারি কর্মীদের লকআপে পুরে কাপড় খুলিয়ে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হবে? এটা কোন সভ্য দেশের আইন? এটা তো মানবাধিকারের বুকে সরাসরি বুটের লাথি। প্রথমে অভিষেক, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা করে মাথা লক্ষ্য করে পাথর মারা হচ্ছে আর উর্দিদারীরা ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে দেখছে। এই মারণ খেলার শেষ কোথায়? খুব সহজ ভাষায় বলতে গেলে পশ্চিমবঙ্গে আজ সুশাসনের লেশমাত্র নেই। রাজ্যে আক্ষরিক অর্থেই জঙ্গলরাজ শুরু হয়েছে। আর সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো দিল্লির সংসদে দাঁড়িয়ে যারা শাসক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হন, বেছে বেছে সেই তৃণমূলের সাংসদদেরই টার্গেট করা হচ্ছে। এক এক করে যেভাবে সুপরিকল্পিত হামলা হচ্ছে
তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি অত্যন্ত ঠান্ডা মাথার অয়েল স্ট্রাকচার প্ল্যানের অংশ। বাংলায় একে ক্ষমতা পরিবর্তন বলা ভুল হবে। এটা আসলে জঙ্গলরাজের রাজকীয় অভিষেক। আপনারা অনেকেই উত্তরপ্রদেশ, বিহার বা দেশের অন্যান্য রাজ্যের ক্ষমতা হস্তান্তর হতে দেখেছেন। সমাজবাদী পার্টি থেকে বহুজন সমাজ পার্টি, আরজেডি থেকে জেডিইউ কিংবা সমাজবাদী পার্টি থেকে বিজেপি বারবার ক্ষমতার বদল হয়েছে। কেরালা বা বাংলাতে রাজনৈতিক হিংসার ইতিহাস নতুন নয়, কিন্তু সেই হিংসা সাধারণত সীমাবদ্ধ থাকতো ক্যাডার বনাম ক্যাডার লড়াইয়ে কিংবা বুথ স্তরের ছোটখাটো নেতাদের কর্মীদের মধ্যে। বিদায়ী দলের শীর্ষ নেতৃত্বের উপর এভাবে হামলার ঘটনা কিন্তু আগে এদেশের কোথাও দেখা যায়নি। এমন টার্গেট অ্যাটাক সত্যিই নজিরবিহীন। গতকাল কল্যাণবাবুর ক্ষেত্রে আমরা দেখলাম সেখানে দাঁড়িয়ে রাইফেলধারী পুলিশের বিশাল বাহিনী, অথচ চোখের সামনে পাথর ছুঁড়ে সাংসদের মাথা ফাটিয়ে দেওয়া সত্ত্বেও তারা পাথরের মূর্তির মতন চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রশ্ন হলো, এই নিষ্ক্রিয়তার কারণ কি? নতুন বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে কি সরাসরি কোনো নির্দেশ আছে, নাকি পুলিশ নিজে থেকেই রাতারাতি ভোল বদলে নতুন শাসকের পায়ে আত্মসমর্পণ করেছে? বাস্তবতা হলো, অল ইন্ডিয়া লেভেলে এই ঘটনায় কিন্তু বিজেপিরই মুখ পুড়ছে। বিরোধীরা নতুন করে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। অভিষেকের উপর হামলার নিন্দা করে রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, সঞ্জয় সিং কে নেই সবার পাশে থাকার বার্তা দিয়েছেন। রাহুল গান্ধী নিজে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অভিষেক স্বয়ং জানিয়েছেন তিনি সোনারপুর যাওয়ার আগে এসপি এবং স্থানীয় থানাকে এসওপি মেনে লিখিত তথ্য দিয়েছিলেন। তা সত্ত্বেও একজন সাংসদের প্রাপ্য ন্যূনতম নিরাপত্তাটুকু দেওয়া হয়নি। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে পুলিশ থাকলেও তারা কোনো অ্যাকশন মোডে ছিল না। কারণ একটাই, উর্দি আজ শাসকের সেবায় ব্যস্ত, আম জনতা বা বিরোধীদের সুরক্ষায় নয়। মুম্বাই হামলার প্রধান চক্রী কাসাফকেও ভারতের আইন যেভাবে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অনুমতি দেয়নি, তাহলে আজ বাংলায় কিসের রাজত্ব চলছে? সবচেয়ে আশঙ্কাজনক হলো, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এই বুলডোজার চালানো হচ্ছে। কোনো বাড়ির অংশ যদি বেআইনিও হয়, তবে আইন অনুযায়ী নোটিশ দেওয়া, শুনানির সময় দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এখানে সেই সবের কোনো বালাই নেই। সমাজে রাতারাতি এমন এক ঘৃণার জন্ম দেওয়া হয়েছে যা আগে কখনো ভাবা যায়নি। দমদম জংশনের মতন কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশনে হকার ইউনিয়নের নেতাদের সাথে যখন উচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল, তখন আশ্বস্ত করে বলা হলেও সময় দেওয়া হবে। রাত 9টায় আশ্বস্ত হয়ে হকাররা বাড়ি ফিরলেন, আর ঠিক রাত 12টায় ট্রেনের বগিতে করে বুলডোজার এনে হকারদের রুজি রুটি, দোকানপাট সব ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আইনি নোটিশের নামে স্রেফ একটা সাধারণ কাগজে প্রিন্ট আউট করে সেটে দেওয়া হচ্ছে। 24 ঘন্টার মধ্যে না সরলে বুলডোজার চলবে। আর এই পুরনো মারণযজ্ঞ চালানো হচ্ছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী এবং রাজনৈতিক পক্ষকে চরম আতঙ্কের মধ্যে রাখার জন্য। টিএমসি সমর্থক এবং ভোটারদের লকআপে নিয়ে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো কিংবা চারদিকে নির্বিচারে বুলডোজার চালানো, এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? এর স্রেফ একটাই, মানে বাংলায় একটা ভয়ের সাম্রাজ্য কায়েম করা, সাধারণ ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে এতটা আতঙ্কিত করে এবং পঙ্গু করে দেওয়া যাতে আগামী দিনে যে কোনো নির্বাচনে ভোট দেওয়ার আগে তাদের হাত ভয় কাঁপতে থাকে। এটাকে কি বলে? ভরসা ইন, ভয় আউট। কাদের ভরসা ইন আর কাদের ভরসা আউট? পশ্চিমবঙ্গে যারা একটু নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী, তারাও স্রেফ নিজের চামড়া বাঁচাতে ঘরে বসে আছেন। কারণ তারা জানেন মুখ খুললেই কপালে জুটবে ডিম আর পাথর, কেড়ে নেওয়া হবে চাকরি। এই অন্ধকারের চেয়েও বড় যে অন্ধকারটা আজ আমাদের গ্রাস করছে, তা হলো এই রাজ্যের কোটি কোটি সংখ্যালঘু মানুষের মনস্তাত্ত্বিক অবস্থান। উত্তরপ্রদেশের চেয়েও শতাংশের নিরিখে বাংলায় মুসলিম জনসংখ্যা বেশি, প্রায় 30%। শহরের বুকে বসবাসকারী শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সমাজের ভেতরের ছবিটা আজ ঠিক কেমন? এবার ঈদ উল আজহা বা বকরি ঈদের উৎসবের চেহারাটা ছিল সম্পূর্ণ নজিরবিহীন। স্বাধীনতার আগে থেকে এমনকি ইংরেজ আমল থেকে গত 200 বছরে বাংলায় যা কখনো ঘটেনি, এবার তাই দেখা গেছে। তীব্র ভয়ের আবহে এবং প্রশাসনিক কড়াকড়ির জেরে এবার কোরবানির চেনা ছবিতে আমূল বদল এসেছে। পরিস্থিতি এতটাই থমথমে ছিল যে অনেকে বকরি ঈদের স্বাভাবিক আচার অনুষ্ঠান পালন করতে গিয়েও 10 বার ভেবেছেন।
উৎসবের যে চিরকালীন আনন্দ, একে অপরের বাড়ি যাওয়া, কোলাকুলি, তার বদলে এবার চারদিকে শুধু আতঙ্ক, একটা চাপা আশঙ্কার পরিবেশ তৈরি হলো। উৎসবের এই চেনা আনন্দ মাটি হওয়ার নেপথ্যে যেমন মানসিক আতঙ্ক ছিল, তেমনি এর একটা মারাত্মক অর্থনৈতিক প্রভাবও পড়েছে রাজ্যের উপর। পরিসংখ্যান বলছে, বৃহত্তর কলকাতার ঈদকে কেন্দ্র করে 1500 কোটি টাকার লেনদেন চলে। কোরবানির পশুর বাজারের লেনদেন প্রায় 700 থেকে 800 কোটি টাকা, পোশাক এবং অন্যান্য কেনাকাটা প্রায় 600 থেকে 700 কোটি টাকা। এবার এই 1500 কোটি টাকার বিশাল অর্থনীতির চাকা প্রায় বসে গেছে। 2002 সালে গুজরাটে মর্মান্তিক জাতি হিংসার সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটের তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজকের দিল্লি আর চেক অ্যান্ড ব্যালেন্সের তোয়াক্কা করে না। এখন চারদিকে শুধু একটা খোলা খেলা চলছে। নতুন শাসকেরা যা চাইবেন তাই করবেন। তাদেরকে আটকানোর বা প্রশ্ন করার মতন কোনো সাংবিধানিক দেওয়াল আর অবশিষ্ট নেই। প্রশ্ন উঠছে, 4 মে ফল প্রকাশের সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীজি দলের সদর দপ্তর থেকে সেই মঞ্চ থেকে যে কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কি তবে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, নাকি পর্দার আড়ালে দিল্লি আর কলকাতার মধ্যে এমন কোনো অলিখিত বোঝাপড়া রয়েছে যার জেরে এই হিংসার লাইসেন্স দেওয়া হয়েছে? লর্ড কার্জন থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে ভয় দেখানোর চেষ্টা ইতিহাস বারবার দেখেছে, কিন্তু বাঙালি কোনোদিন হাঁটু গেড়ে বসেনি। ক্ষমতার নতুন কার্জনরা আজ এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই রাজ্যের মঙ্গল। গণতন্ত্রের শেষ কথা কিন্তু পুলিশ বা বুলডোজার লেখে না, লেখে এই সাধারণ মানুষেরাই। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।